ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, শোনা যাচ্ছে কিনা আমাকে? শোনা যাচ্ছে, ওকে। দেখেন, আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আজকে আমরা সমাধান করব বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2022 সালের প্রশ্ন। এখানে 20টা প্রশ্ন আছে। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 12 প্লাস 2 টু দি পাওয়ার 12 প্লাস 2 টু দি পাওয়ার 12 প্লাস 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এই যোগটার মানে যোগ করতে হবে, যোগফলটা কত। একটা জিনিস খেয়াল রাখেন, আমি যদি আপনাদেরকে বলি কখনো যে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান কত হবে, তখন আপনি বলবেন যে ভাইয়া এখানে স্কোয়ার আছে একবার, দুইবার, তিনবার। তো আমরা একবারে এই জিনিসটাকে লিখতে পারি যে ভাই এখানে আছে কয়টা স্কোয়ার, তিনটা স্কোয়ার আছে, মানে তিনটা স্কোয়ার যোগ করলে আমরা 3 স্কোয়ার পাবো, এই তো। সো এই প্রশ্নের ক্ষেত্রেও সেম, যে এখানে 2 টু দি পাওয়ার 12 কয়টা আছে, আপনি বলবেন যে একটা, দুইটা, তিনটা, চারটা আছে। তার মানে এই চারটা 2 টু দি পাওয়ার 12 যদি আমরা যোগ করি, তাহলে আমি বলতে পারবো যে ভাইয়া এখানে আছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 12, অর্থাৎ 2 টু দি পাওয়ার 12 আছে চারটা। এইভাবে লিখতে পারি। এখন আমরা এইভাবেও বিষয়টাকে বলতে পারি যে ভাই এখানে যে চারটা আমরা দেখতে পাচ্ছি, এই চারকে আমরা চাইলেই দুই বেজে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ ভিত্তিটাকে দুই ধরে ওপরে যদি আমরা পাওয়ার দুই দেই, তাহলেই কিন্তু 4 হয়ে যায়। আর এই পাশে আগে থেকে আমার কত ছিল, 2 টু দি পাওয়ার 12 ছিল। এখন সূচকের একটা বেসিক প্রপার্টিস হচ্ছে যে বেস যদি আপনার সমান হয় আর যদি গুণের সম্পর্ক থাকে, তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে বেস যেহেতু দুইটার সমান, তাহলে 2 লিখলাম। আর যেহেতু গুণের সম্পর্ক, তাই এই পাওয়ার দুইটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তো পাওয়ার দুইটাকে যদি যোগ করে দেই, এখন দুইয়ের উপরে পাওয়ার কত আসে, আপনি বলবেন যে 12 আর 2 14 আসে। তার মানে এই চারটা 2 টু দি পাওয়ার 12 যদি আমরা যোগ করি, তাহলে ফলাফল হিসেবে কত পাবো, 2 টু দি পাওয়ার 14 পাবো। তাই না? এটাই উত্তর। এই টাইপের আরেকটা প্রশ্ন আসে প্রায় মাঝে মাঝে পরীক্ষাতে দেখা যায় যে পাওয়ার হচ্ছে 31 নাকি 32, এরকম কিছু একটা। এবং ওখানে পাঁচটা বোধ হয়, মানে 2 টু দি পাওয়ার 31 মনে হয় পাঁচটা থাকে বা ছয়টা থাকে এইরকম। ঠিক আছে, একই জিনিস, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দিবে। পরেরটাতে আসেন, 2 নম্বর। দেখেন, 2 নম্বরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইকুয়াল টু 0.0675। অর্থাৎ নিচের কোনটা এই 0.0675-এর সমান হইতে পারবে না। দেখেন, এটাও ওই সূচকের অঙ্ক, মানে সূচকের কনসেপ্ট লাগবে। আমরা একটা জিনিস জানি, জিনিসটা কি, সেটা হচ্ছে যে কোনো কিছুর ওপরে পাওয়ার যদি নেগেটিভ হয়, কোনো কিছুর ওপরে পাওয়ার যদি নেগেটিভ হয়, সেটাকে আমরা কিভাবে লিখি, নেগেটিভ থাকলেই আমরা সেটাকে কি করি, 1 ডিভাইডেড লিখে দেই, মানে 1-এর নিচে লিখে দেই। তাহলে এখানে নেগেটিভ থাকা মানে কি, পাওয়ার নেগেটিভ হওয়া মানে হচ্ছে 1 ডিভাইডেড, নিচে বেজ এ, আর পাওয়ার যা ছিল এটা পজিটিভ হয়ে যাবে। তাই না? এখানেও বিষয়টা সেম। এখানে বলতেছে যে নিচের কোনটা এই 0.0675-এর সমান হইতে পারবে না। তাহলে আমরা একটু এই অপশন এটা যদি চেক করে দেখি, তাহলে অপশন এতে আমরা বলবো যে ভাইয়া এখানে 67.5 দেওয়া আছে গুণন 10 টু দি পাওয়ার -3। তার মানে হচ্ছে পাওয়ার দেওয়া আছে নেগেটিভ, তাহলে কি করতে হবে, পাওয়ার নেগেটিভ থাকলে 1/কত, এই যে 10, আর পাওয়ার কত হয়ে যাবে তখন, পজিটিভ হয়ে যাবে। এখন খেয়াল করেন, এই যে 67.5,
এইটাকে যদি আমরা দশমিক মুক্ত করি, অর্থাৎ 675 যদি লিখে দেই, তাহলে দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে একটা ডিজিট আছে, এই যে একটা শূন্য দিলাম। আর এই যে 10-এর উপরে পাওয়ার কি মানে পাওয়ার 3 মানে কি 1000 না? তাহলে এই যে 1000 লিখলাম। তাহলে ওপরে থাকলো কত? 675 থাকলো। আর নিচে কত? 10-এর সাথে 1000 গুণ করে দিলে 10,000 হবে। তাহলে এই যে আমরা লিখে দিলাম কত? 10,000। এখন খেয়াল করেন, আমরা যদি এইটাকে দশমিক আকারে প্রকাশ করতে চাই, তাহলে এই এক উঠায় যে একটা দশমিক দিব। একের পরে কয়টা ডিজিট ছিল? 2 2 4টা, কিন্তু এখানে আছে 3টা। তাহলে দশমিকের পরে একটা শূন্য দিয়ে জাস্ট এই যে 675 বসায় দিব। তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া, তাহলে অপশন এতে যে এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে, এইটা তো এই 0.0675-এর সমান সমান হয়ে যাচ্ছে। তার মানে এইটা উত্তর হবে না, এটাকে বাদ দিলাম। অপশন এটাকে আমরা বাদ দিলাম, তার মানে অপশনের উত্তর হচ্ছে না। এরপরে আসেন, যদি আমরা বিতে দেখি, যে বিতে সিচুয়েশনটা কি? সেম কথা, যে ভাই এই যে 6.75 গুণন এই যে 10⁻², তার মানে 1/10² হবে। এখন আমরা যদি এইটাকে দশমিক মুক্ত করতে চাই, আমরা যদি দশমিক মুক্ত করতে চাই, অর্থাৎ আমরা যদি জাস্ট 675 লিখি, তাহলে বলবেন যে দশমিকের কারণে এক, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, তাই আমরা দুইটা শূন্য দিলাম। আর এখানে 10-এর উপরে স্কোয়ার মানে কত? এই যে 100। তাহলে ওপরে 675, নিচে কত? 100 আর 100 গুণ করলে এই যে 10,000 হয়ে যাবে। তার মানে আগেরটার মতোই এখান থেকে আমরা ফলাফল কত পাচ্ছি? 0.0675 পাচ্ছি। তার মানে এইটাও আপনার এই 0.0675-এর সমান। সো অপশন অপশন বিটাও আমার উত্তর হচ্ছে না। এখানে এইটা একটু কারেকশন করে নিতে হবে। এখানে একটু এই অপশন সিটা একটু কারেকশন করে নেবেন। এখানে এক্সপ্রেশনটা মূলত দেওয়া ছিল এইরকম। ওয়েট, এখানে মূলত দেওয়া ছিল 0. আরে দেখছেন, এখানে এক্সপ্রেশনটা ছিল 0.675, ঠিক আছে? 0.675 ছিল। তো আমরা যদি এই অপশন সিটাকে যদি একটু এবার আমরা পরীক্ষা করি, তাহলে আপনি বলবেন যে ভাই 0.675 ইন্টু 1 বাই এই যে 10-এর উপরে পাওয়ার এক, তাহলে এইটাকে যদি আমরা দশমিক মুক্ত করি, তাহলে উপরে লিখতে পারি যে এটা 675, দশমিকের কারণে এক, দশমিকের পরে এই যে 1 2 3টা ডিজিট, আর এখানে হচ্ছে আমার 10। তাহলে সেম জিনিস, উপরে 675, নিচে কত? 1000 আর 10-এ 10,000 হচ্ছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারি 0.0675 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন সিও আপনার এটা সমান হয়। তার মানে অপশন সিও আমার উত্তর হচ্ছে না। তাহলে শুধুমাত্র বাকি থাকতেছে অপশন ডি। সো অপশন ডিটাই উত্তর হবে। বোঝা গেছে? এখানে তো আমি ক্যালকুলেশন অনেক ভেঙে ভেঙে দেখালাম, আপনারা তো এভাবে এত ভেঙে ভেঙে করবেন না। সো সময় আরো কম লাগবে আশা করি। তিনটা অপশন ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে অপশন ডি সঠিক উত্তর হবে। যে কখনোই 0.0675-এর সমান হইতে পারবে না অপশন ডির এই এক্সপ্রেশনটা। পরেরটাতে আসেন, 3 নাম্বার। দেখেন, তিনে কি বলা হচ্ছে যে ইফ 3x প্লাস 2y ইকুয়াল টু 8 অ্যান্ড 2x মাইনাস 2y ইকুয়াল টু 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 মাইনাস 3x। অর্থাৎ এখানে 4 মাইনাস 3x এর ভ্যালু বের করা লাগবে। মূল কথা, এখান থেকে আমাকে আগে x এর মান জানতে হবে। x এর মান যদি আমি বের করতে পারি, তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু আমি জানতে পারবো যে আসলে কত হবে। তো দেখেন, x এর মান বের করার জন্য আমরা এই যে এই দুইটাকে যোগ করে দিব, এই দুইটাকে যোগ করে দিব। অর্থাৎ আমরা যদি এই যে 3x প্লাস 2y প্লাস 2x মাইনাস
2y, এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দিই, তাহলে আমরা কত পাবো? 8 যোগ 2, তাহলে 2y ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 5x ইজ ইকুয়াল টু কত? 8 2 10, তার মানে x এর মান কত? আপনি বলবেন যে 2। এখন আসেন, প্রশ্ন আমাকে বলতেছে যে 4 মাইনাস 3x এর ভ্যালু কত? তাহলে এই যে 4 মাইনাস 3 ইন্টু 2, তাহলে হচ্ছে 4 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত? -2। এই যে অপশন সি উত্তর, যে 4 মাইনাস 3x এর ভ্যালু হবে -2। ওয়ালাইকুম সালাম। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4 নম্বরে কি বলতেছে যে ইন এ গ্রুপ অফ বাফেলোস অ্যান্ড ডাকস দ্য নাম্বার অফ লেগস ইজ 24 মোর দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ বাফেলোস? দেখেন এখানে বলা হচ্ছে যে মহিষ আর ষাঁড়ের একটা গ্রুপ আছে, সরি মহিষ আর হাঁসের হচ্ছে একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে যতগুলো মানে দ্য নাম্বার অফ লেগস ইজ 24 মোর দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, ওকে ফাইন। বলতেছে যে একটা গ্রুপে কিছু মহিষ আছে আর কিছু হাঁস আছে। বলতেছে যে এই দুই দুই রকমের প্রাণীর মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে পায়ের সংখ্যা 24টা বেশি। অর্থাৎ মহিষ এবং হাঁসের মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও পায়ের সংখ্যা হবে 24 বেশি। জিজ্ঞাসা করছে যে তাহলে মহিষের সংখ্যা কত, অর্থাৎ মহিষ কতগুলো আছে? আমরা ভাই সবাই জানি যে মহিষেরও মাথা একটা, হাঁসেরও মাথা একটা, কিন্তু মহিষের পা 4টা আর হাঁসের পা হচ্ছে 2টা। তো আমরা যদি চিন্তা করি যে এখানে মহিষ আছে, ধরে নেন যে 20 সংখ্যক মহিষ আছে, তাহলে 20 সংখ্যক যদি মহিষ হয় তাহলে মহিষের মাথার সংখ্যাও 20 সংখ্যকই আছে। আবার হাঁসের সংখ্যাকে যদি আমরা ডি সংখ্যক ধরি, তাহলে হাঁসের মাথা আছে কয়টা? ডি সংখ্যক মাথা আছে। তাহলে আমরা বলতে পারি না যে ভাই এখানে টোটাল মাথার সংখ্যা কত হবে? মহিষ এবং হাঁসের টোটাল মাথার সংখ্যা কত? আপনি বলবেন যে বি প্লাস ডি, এটা হচ্ছে টোটাল মাথার সংখ্যা। এখন যদি আমরা পায়ের হিসাব করি যে পা আছে কয়টা, আপনি বলবেন যে ভাইয়া মহিষ যদি 20 সংখ্যক হয় আর মহিষের পা যদি 4টা করে হয়, তাহলে মহিষের টোটাল পা হচ্ছে 4b। আর হাঁসের সংখ্যা যদি ডি সংখ্যক হয় আর টোটাল পা যদি 2টা হয়, মানে হাঁসের তো পা 2টা, তাহলে টোটাল পা কয়টা হবে? আপনি বলবেন যে ভাইয়া 2d হবে। এখন প্রশ্নে বলতেছে যে এই যে মহিষ এবং হাঁসের পায়ের সংখ্যা তাদের মাথার সংখ্যার দ্বিগুণের চেয়েও 24 বেশি হবে। তাহলে আমরা ইকুয়েশনটা সাজাইতে পারি এইভাবে যে ভাই পায়ের সংখ্যা তো এমনিতেই মাথার সংখ্যার চেয়ে বেশি, কত বেশি? দ্বিগুণ বেশি। ওই দ্বিগুণটাকে আমরা কি করব? এই যে মহিষ এবং হাঁসের মাথার সংখ্যার সাথে গুণ করে দিব। গুণ করে দিয়ে এখান থেকে যদি আমরা তাদের এই যে পায়ের সংখ্যা অর্থাৎ 4b প্লাস 2dটাকে আমরা যদি বিয়োগ করে দেই, ঠিক আছে, 4b প্লাস 2dটাকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা বিয়োগফল কত পাবো? এই যে 24 পেয়ে যাব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে? আপনি বলবেন যে ভাইয়া 2b প্লাস 2d মাইনাস 4b মাইনাস প্লাসে মাইনাস 2d ইজ ইকুয়াল টু কত? 24। 2d কেটে যাবে, 2b প্লাস 2d। আচ্ছা দেখছেন এখানে তো আমি একটা ভুল, পায়ের সংখ্যা বেশি না, আমরা আমি মাথার সংখ্যাকে কেন আগে ধরলাম, শিট, ভুল করলাম। পায়ের সংখ্যা বেশি হবে না, এই জন্যই তো নেগেটিভ আসতেছে। পায়ের সংখ্যা যেহেতু 24টা বেশি, সো আমাকে পায়ের সংখ্যাটা অর্থাৎ এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে পায়ের সংখ্যা, এটা আগে লিখতে হবে। অর্থাৎ এই যে 4b প্লাস 2d মাইনাস, এখন কি করা লাগবে? এই যে মাথার সংখ্যার দ্বিগুণটাকে বিয়োগ করে দিতে হবে, এটা করা লাগবে, ঠিক আছে? পায়ের সংখ্যা আগে হবে, তারপরে মাথার সংখ্যা হবে।
কারণ পায়ের সংখ্যা থেকে মাথার সংখ্যা বিয়োগ করলে 24 বেশি পাবো বা 24 পাবো। এখন ক্যালকুলেশন করেন, তাহলে এই যে 4b প্লাস 2d মাইনাস 2b মাইনাস 2d ইজ ইকুয়াল টু 24। 2d কেটে যাবে, 4b থেকে 2b বাদ দিলে শুধু 2b থাকে, ইজ ইকুয়াল টু 24 হইলে এই যে b ইজ ইকুয়াল টু হোয়াট, এই যে 12। তাহলে জিজ্ঞাসা করছিল যে মহিষের সংখ্যা কত, আমরা বলছিলাম যে মহিষের সংখ্যা 20 সংখ্যক, এই বির ভ্যালু বেড়েছে কত, 12টা। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে an employee may claim টাকা 7 for each kilometer when he travels by taxi and টাকা 6 for each kilometer when he drives his own car. If in 1 week he claimed টাকা 900 for traveling 135 kilometer, how many kilometers did he travel by taxi? বলতেছে যে একজন মানুষ যখন ট্যাক্সিতে ভ্রমণ করে তখন প্রতি কিলোমিটারের জন্য সে 7 টাকা ক্লেম করে, আর যখন নিজে গাড়ি চালায় তখন প্রতি কিলোমিটারের জন্য সে 6 টাকা ক্লেম করে। তো বলতেছে যে একটা সপ্তাহে সে 135 কিলোমিটারের জন্য 900 টাকা ক্লেম করবে, 135 কিলোমিটার ড্রাইভ করবে, তার জন্য 900 টাকা ক্লেম করে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে সে ট্যাক্সিতে কত কিলোমিটার ট্রাভেল করেছিল, ট্যাক্সিতে কত কিলোমিটার ট্রাভেল করেছিল এটা বের করতে হবে। এখানে আমরা চাইলে এটাকে খুব সুন্দর করে রুল অফ অ্যালিগেশনে মানে কয়েক সেকেন্ডে সমাধান করতে পারি। এখানে বলা হচ্ছে যে যখন মানে সে ট্যাক্সিতে যাবে তখন প্রতি কিলোমিটারে ক্লেম করবে কত, 7 টাকা। আর যখন সে নিজের কারে যাবে, নিজে ড্রাইভ করে যাবে, তখন প্রতি কিলোমিটারে ক্লেম করবে কত, 6 টাকা। ঠিক আছে, এখন বলতেছে যে গত সপ্তাহে সে টোটাল 135 কিলোমিটার পথ ট্রাভেল করে, কত টাকা ক্লেম করে তার জন্য, 900 টাকা ক্লেম করে তার জন্য। তাহলে আমরা বলবো যে ভাইয়া ট্যাক্সিতে গেলে প্রতি কিলোমিটারে 7 টাকা, নিজে গাড়ি চালাইলে প্রতি কিলোমিটারে 6 টাকা। তাহলে ট্যাক্সিতে সে কত কিলোমিটার ট্রাভেল করে এটা আমরা জানি না, ট্যাক্সি এবং কারে করে মানে ট্যাক্সি এবং নিজে ড্রাইভ করে সে কত কিলোমিটার ড্রাইভ করছে আমরা জানি না, আমরা শুধু টোটালটা জানি যে ট্যাক্সি এবং নিজে এই দুইটা মিলে সে 135 কিলোমিটার যাবে। কিন্তু ট্যাক্সিতে কত যাবে আর নিজে কত দূর মানে চালায় যাবে এইটা কিন্তু বলে নাই, এইটা আমাকে বের করতে হবে। তো আপনি বলতে পারেন যে ভাইয়া গড়ে ওর খরচটা কত, ও গত সপ্তাহে 900 টাকা খরচ করছে 135 কিলোমিটার ড্রাইভ করে। তাহলে গড়ে খরচ করো, প্রতি কিলোমিটার এখানে 7 টাকা, এখানে 6 টাকা, এখানে গড়ে কত টাকা খরচ করতেছে। আপনি বলবেন যে ভাগ করে দেন। তো আমরা যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে 5 দিয়ে ভাগ করলে ওপরে 180 থাকে, 5 দিয়ে ভাগ করলে নিচে 27 থাকে, 9 দিয়ে ভাগ করলে ওপরে 20 থাকে, 9 দিয়ে ভাগ করলে নিচে 3 থাকে। আপনি বলবেন যে ভাইয়া তাহলে গড় প্রতি কিলোমিটারে গড়ে তার খরচ দেখাচ্ছে 20/3 টাকা, কিন্তু অ্যালিগেশন যদি লাগাই তাহলে এখানে ঝামেলা হয়ে গেল। তখন বলবো যে ঝামেলার কিছুই নাই, এখানে এই ফ্র্যাকশনটাকে উঠায় দেন। ফ্র্যাকশন উঠানোর জন্য কি করব, এই যে জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করলে এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আপনি বলবেন যে এইটার সাথে যদি 3 দিয়ে গুণ করেন তাহলে এইগুলোর সাথেও আপনাকে 3 গুণ করা লাগবে। তাহলে এইগুলোর সাথে যদি 3 গুণ করে তাহলে এটা কত হয়ে যাবে, 3 7 21, এটা কত হয়ে যাবে 3 6 18, আর এখানে 3 3 ক্যান্সেল আউট হয়ে আমার এভারেজ প্রতি কিলোমিটারে খরচ কত হচ্ছে, এই যে 20 টাকা। 20 থেকে 18 বাদ দিলে এই যে 2, আবার 21 থেকে 20 বাদ দিলে এই যে 1, অর্থাৎ সে ট্যাক্সি করে কত যাবে, 2 কিলোমিটার যাবে, আর নিজে চালায় কত যাবে, এই যে 1 যাবে। তো আপনি বলবেন যে ভাইয়া ট্যাক্সিতে যদি 2 যায়, নিজে চালায় যদি 1 যায়, তাহলে টোটাল কত হবে, মানে টোটাল কত ট্রাভেল করবে, 135। তাহলে 3 সমান সমান যদি 135 হইতে পারে তাহলে 1 সমান সমান হবে কত, 45। তো জিজ্ঞাসা করছে যে ট্যাক্সিতে কত দূর ট্রাভেল করে, তো ট্যাক্সিতে ট্রাভেল করছে 2, তাহলে এই 2 সমান সমান কত, আপনি বলবেন যে 45 2 ×
90 কিলোমিটার। তার মানে ট্যাক্সিতে করে সে 90 কিলোমিটার ট্রাভেল করবে। পরেরটাতে চলে যান, 6 নম্বর। 6 কি বলা হচ্ছে যে স্কুল হ্যাজ এ টোটাল এনরোলমেন্ট অফ 90 স্টুডেন্টস। দেয়ার আর 30 স্টুডেন্টস টেকিং ফিজিক্স, 25 টেকিং ইংলিশ অ্যান্ড 13 টেকিং বোথ। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং আইদার ফিজিক্স অর ইংলিশ? বলতেছে যে একটা স্কুলে 90 জন ছাত্রছাত্রী আছে, 30 জন ফিজিক্স নেবে, 25 জন ইংরেজি নেবে, আর 13 জন ফিজিক্স এবং ইংরেজি উভয় বিষয় নেবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে কত শতাংশ শিক্ষার্থী ফিজিক্স বা ইংরেজি যে কোনো একটা বিষয় নিছে। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস ইজ টেকিং আইদার ফিজিক্স অর ইংলিশ, মানে কত শতাংশ শিক্ষার্থী ফিজিক্স এবং ইংরেজি নিছে, এইটা আমাকে বের করতে হবে। তো এই জিনিসটা ভাই খুবই সহজ। এখানে আমাকে বলতেছে যে ফিজিক্স নিছে 30 জন, ঠিক আছে, কিন্তু এই 30 জনের মধ্যে 13 জন শিক্ষার্থী আছে যারা ইংরেজিও নিছে। তাহলে আমি যদি বলি যে অনলি ফিজিক্স কত, শুধুমাত্র ফিজিক্স নিছে এমন শিক্ষার্থী কত, আপনি বলবেন যে তাহলে এই যে 30 থেকে বোথের 13 বাদ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে অনলি ফিজিক্স 17। তারপরে খেয়াল করেন, আমি যদি বলি যে ইংরেজি নিছে 25 জন, কিন্তু এই 25 জনের মধ্যে আবার 13 জন আছে যারা ফিজিক্সও নিছে, তাহলে শুধুমাত্র ইংরেজি নিছে কত? আপনি বলবেন এই 25 থেকে জাস্ট আপনি 13কে বাদ দিয়ে দেন, তাহলে পেয়ে যাবেন যে শুধুমাত্র ইংরেজি নিছে 12 জন। তাহলে শুধুমাত্র ফিজিক্স নিল 17, শুধুমাত্র ইংরেজি নিল 12, এবং ফিজিক্স এবং ইংরেজি দুইটা বিষয়ই নিছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? 13। তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে কত শতাংশ শিক্ষার্থী ফিজিক্স অথবা ইংরেজি নিবে, এইটা বের করেন। ফিজিক্স অথবা ইংরেজি মানে, ফিজিক্স অথবা ইংরেজি মানে হচ্ছে যে কোনো একটা বিষয় নিছে বা দুইটাই নিছে, ঠিক আছে। এই কথাগুলো আসলে একটু পেঁচানো, মানে মানে একদম ডিরেক্ট বাংলা ওইভাবে হবে না, আপনাকে বুঝে নিতে হবে যে এখানে বলা হচ্ছে যে অন্ততপক্ষে একটা বিষয় নিছে অথবা উভয়টি নিছে এমন শিক্ষার্থী কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ফিজিক্স 17, শুধুমাত্র ইংরেজি 12, আর ফিজিক্স আর ইংরেজি দুইটাই নিছে কত? 13 জন। তাহলে আপনার রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে? আপনি বলবেন যে ভাইয়া টোটাল শিক্ষার্থী হচ্ছে 90 জন, 90 জনের মধ্যে 17, 13, 30, 12তে 42, 42 জন শিক্ষার্থী আছে যারা কোনো না কোনো বিষয় নিছে, যারা কোনো না কোনো একটা বিষয় পড়ার জন্য নিছে। তাহলে 90 জনের মধ্যে 42 জন ছাত্রছাত্রী আমরা খুঁজে পাইছি যারা কোনো না কোনো বিষয় নিছে। এইটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখাইতে চাই তাহলে কত হবে? 6 এখানে 7 বার যাবে, 6 এখানে 15 বার যাবে, 15 এখানে কতবার যাবে? 7, 15, 105, 6, 15, 90, অর্থাৎ 6 দশমিক সামথিং কিছু একটা। কত হবে এখানে? তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করার কথা, দেখি একটু। 15 100-র ভিতরে যাবে, 6, 15, 90 বার, হাতে থাকে 10, আর একটা শূন্য নিলাম, আবার 6, 15, 90, আবার 10 শূন্য, আবার মানে এখানে 6.63, মানে 6.67 সামথিং কিছু একটা হবে, ঠিক আছে, মানে 6.67 কিছু একটা হবে। তাহলে 6 7 42 যোগ হচ্ছে 7 67 কত হবে? 7 7 420, 7 7 420, আর হচ্ছে 7 7 49, তার মানে হচ্ছে 469, অর্থাৎ 4.69। তাহলে 42 চারে 46.69%। সো এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে 47%, অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 47%। মানে 2/2 সেটের প্রশ্ন ঠিক আছে, কিন্তু ডিরেক্ট সূত্র লাগাইতে পারবেন না।
ডিরেক্টলি সূত্র লাগাইতে পারবেন না, কারণ টু সেটের যেই সূত্র সেটা আপনি এখানে খাটবে না। টু সেটের সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। ঠিক আছে, তো এখানে এর মান জানেন, বির মান জানেন, বোথের মান জানেন, টোটালের মানও জানেন, আপনাকে তো নান জিজ্ঞাসা করে নাই। সো ডিরেক্ট সূত্র ফাইলে এখানে লাগবে না, কারণ আপনাকে বের করতে হবে যে অন্তত একটা বিষয়ে পড়াশোনা করে বা উভয় বিষয়ে পড়াশোনা করে এমন শিক্ষার্থী কত। তো শুধুমাত্র অনলি ফিজিক্স বা অনলি ইংলিশে কত, এটা আপনি ডিরেক্ট সূত্র লাগাইতে পারবেন না, এটা আপনাকে এইভাবেই বের করতে হবে। ঠিক আছে, সো 47% হবে উত্তর, যে অ্যাপ্রক্সিমেটলি 47% এটার উত্তর হবে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে, যে দ্য এভারেজ টেম্পারেচার ফর দ্য ফার্স্ট 4 days of a week is 40.2 degree Celsius and that of the last 4 days is 41.3 degree Celsius. If the average temperature for the whole week is 40.6 degree Celsius, then the temperature on the fourth day is। বলতেছে যে একটা সপ্তাহের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 40.2, শেষ 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 41.3, এবং পুরো সপ্তাহের গড় তাপমাত্রা 40.6 হইলে চতুর্থ দিনের তাপমাত্রা কত, এটা বের করেন। চতুর্থ দিনের গড় মানে তাপমাত্রাটা কত হবে এটা বের করতে হবে। ভাই দেখেন, আমরা যদি বলি যে প্রথম 4 দিনের গড় তাপমাত্রা যদি 40.2 হয়, তাহলে প্রথম 4 দিনের টোটাল তাপমাত্রা কত? আপনি বলবেন যে 4 × 40 = 160, 4×2 = 8, তাই না? আর শেষ 4 দিনের গড় তাপমাত্রা ওরা বলতেছে যে 41.3, তাহলে টোটাল তাপমাত্রা কত? 4 × 41 = 164, 3×4 = 12, তার মানে হচ্ছে 164 আর 12 মানে হচ্ছে 165.2 হবে, তাই না? 165.2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রথম 4 দিন এবং শেষ 4 দিন, অর্থাৎ টোটাল 8 দিনের যেই তাপমাত্রা সেটা কত আসতেছে? 8 দিনের টোটাল তাপমাত্রা কত? এই যে 160.8 আর হচ্ছে 165.2, অর্থাৎ 326 ডিগ্রি আসতেছে, 326 ডিগ্রি। আর আমাকে আলটিমেটলি বলা হচ্ছে যে ওই সপ্তাহের গড় তাপমাত্রা ছিল 40.6। এক সপ্তাহ কয় দিনে হয়? 7 দিনে। তার মানে 7 দিনের গড় তাপমাত্রা যদি 40.6 হয়, তাহলে টোটাল তাপমাত্রা কত? আপনি বলবেন যে 40 সূত্রে 280, 6 × 7 = 42, তাই না? তাহলে 280 আর হচ্ছে 42 মানে হচ্ছে 284.2, 284.2। তাহলে আমাদেরকে বলতেছে যে চতুর্থ দিনের তাপমাত্রাটা কত। তার মানে এই যে 8 দিনের টোটাল তাপমাত্রা 326 থেকে যদি আমরা এই যে 7 দিনের টোটাল তাপমাত্রা 284.2কে বাদ দেই, তাহলেই বলতে পারবো যে আসলে চতুর্থ দিনে আমার গড় তাপমাত্রাটা কত ছিল। সো এটা ক্যালকুলেশন করলে এইদিকে কত আসে? এদিকে 84, 16, 16×6 = 32, 20, 16×6 = 22, 20, 42, আর এইদিকে হচ্ছে আপনার 2, তার 41.8 আসবে। 41.8 ডিগ্রি সেলসিয়াস হবে আপনার চতুর্থ দিনের তাপমাত্রা। এই যে অপশন ডি উত্তর। তাহলে 41.8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যে চতুর্থ দিনের তাপমাত্রা ছিল 41.8।
দেখেন, আমি যদি আপনাকে বলি যে এখানে প্রথম 4 দিন বলতে ধরে নেন যে এই যে এ দিন, বি দিন, সি দিন, ডি দিন, এটা হচ্ছে প্রথম 4 দিন। আর শেষ 4 দিন মানে কত? আপনি বলবেন যে ডি, ই, এফ এবং জি। কারণ সপ্তাহে 7 দিন, একটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ এবং জি। তাহলে সপ্তাহে যদি 4 দিন হয়, তাহলে প্রথম 4 দিন হচ্ছে এইটা, শেষ 4 দিন হচ্ছে এইটা। তার মানে এই যে চতুর্থ দিন, অর্থাৎ এই যে ডি দিন, এই ডি দিন এইটার মধ্যেও আছে, এই ডি দিন এইটার মধ্যেও আছে, আবার এইটার মধ্যেও আছে। তাহলে আমরা যদি 8 দিন, 8 দিন কেন হচ্ছে? 8 দিন কেন হচ্ছে? 8 দিন এই কারণে হচ্ছে যে কারণ আপনি এই চতুর্থ দিনটাকে দুইবার হিসাব করছেন। প্রথম 7 দিনের মধ্যেও চতুর্থ দিন আছে, দ্বিতীয় 7 দিনের মধ্যেও চতুর্থ দিনে আছে। তার মানে এই যে 8 দিনের টোটাল তাপমাত্রা 326 থেকে যদি আমরা 7 দিনের টোটাল তাপমাত্রাকে বাদ দিয়ে দিই, তাহলেই তো বের করতে পারবো যে চতুর্থ দিনের তাপমাত্রা কত। ঠিক আছে? বুঝতে পারছেন? মানে একই দিন দুইবার কাউন্ট করছে, এই জন্য আমাদের বিয়োগটা দিতে হয়েছে। পরেরটাতে আসেন, 8 নাম্বার। দেখেন 8 নম্বরে কি বলতেছে যে দেয়ার আর টু নাম্বারস where the sum of twice the first number and thrice the second number is 100, and the sum of the thrice the first number and twice the second number is 120, which is the largest number? বলতেছে যে দুইটা সংখ্যা আছে, তো তার প্রথম সংখ্যার দ্বিগুণের সাথে যদি দ্বিতীয় সংখ্যার 3 গুণকে আমরা যোগ করে দেই, তাহলে যোগফল 100 পাবো। আবার বলতেছে যে প্রথম সংখ্যার 3 গুণের সাথে যদি দ্বিতীয় সংখ্যার 2 গুণকে যোগ করে দেই, তাহলে 120 পাবো। তো জিজ্ঞাসা করতেছে যে সবচেয়ে বড় সংখ্যাটা কত, এটা বের করেন। তো আমরা ধরেই নিচ্ছি যে এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে ফার্স্ট নাম্বার আর একটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তো এই দুইটা সংখ্যার মধ্যে আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যাটাই আমার বড়। ঠিক আছে? আমরা ধরে নিলাম যে প্রথম সংখ্যাটাই আমার বড়। তাহলে এখন প্রশ্নে যে শর্ত দিছে এটা একটু ফিল করি, যে প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম সংখ্যা যদি এফ হয়, তার দ্বিগুণ হচ্ছে 2f প্লাস দ্বিতীয় সংখ্যার 3 গুণ। দ্বিতীয় সংখ্যা যদি এস হয়, তাহলে তার 3 গুণ কত? 3s। তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণের সাথে দ্বিতীয় সংখ্যার 3 গুণ যোগ করলে আমরা কত পাবো? 100 পাবো বলতেছে। ওকে, ফাইন। তারপরের শর্তে বলা হচ্ছে যে প্রথম সংখ্যার 3 গুণের সাথে যদি আমরা দ্বিতীয় সংখ্যার 2 গুণকে যোগ করি, তাহলে কত পাবো? 120 পাবো। সো এইটাকে 1 নম্বর সমীকরণ মানেন, এটাকে 2 নম্বর সমীকরণ মানেন। আমার এখান থেকে ফাইন্ড করা লাগবে বড় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যাটা কত সেইটা। তার মানে এই যে দ্বিতীয় সংখ্যাটাকে আমি ক্যান্সেল আউট করব। সো দ্বিতীয় সংখ্যাটাকে ক্যান্সেল আউট করার জন্য এই 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিব, আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখেন 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 3 × 3 = 9f প্লাস 3 × 2 = 6s প্লাস 3 120 হয়ে যাবে কত? 360। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 2 × 2 = 4f প্লাস 3 × 2 = 6s ইজ ইকুয়াল টু 100 কত হয়ে যাবে? 200 হয়ে যাবে। এখন যদি আমরা বিয়োগ করে দেই, 6s 6s ক্যান্সেল আউট, 9 থেকে 4 বাদ দিলে এই যে 5f পাওয়া যাবে, 360 থেকে 200 বাদ দিলে 160 পাওয়া যাবে। তো জিজ্ঞাসা করছিল যে বড় সংখ্যা কত, আমরা ধরে নিছি যে বড় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যাটা। তাহলে 5 32 কত হবে? 160 হবে। তার মানে এখানে বড় সংখ্যা কোনটা? এই যে 12। বা আপনি যদি এইভাবে বলেন যে ভাই আপনি কেমনে বুঝলেন যে প্রথম সংখ্যাটাই বড়, বা আপনি কিভাবে ধরে নিলেন, আপনার যদি মনে সন্দেহ হয়, আপনি এখানেও মানে যে কোনো একটা সমীকরণে এই এফ এর মান, অর্থাৎ প্রথম সংখ্যার মান বসায় দেন। যে এই যে 2f প্লাস 3s ইজ ইকুয়াল টু 100, এফ এর মান আমরা জানি 32, তাহলে 32 দুগুণ 64 প্লাস হচ্ছে 3s ইজ ইকুয়াল টু 100, তাহলে 3s ইজ ইকুয়াল টু 100 থেকে 64 বাদ দিলে 36, তাহলে s ইজ ইকুয়াল টু কত? 12। এখন তাহলে আপনি বুঝতে পারেন যে কোনটা বড় আর কোনটা ছোট। ঠিক আছে?
পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন 9 কি বলা হচ্ছে, যে এ ট্রেন ট্রাভেলস 360 কিলোমিটার at a uniform speed. If the speed had been 5 kilometers per hour more, it would have taken 1 hour less for the same journey. Find the speed of the train. বলতেছে যে একটা ট্রেন 360 কিলোমিটার পথ যাত্রা করবে একটা গতিতে। কত গতি আমরা জানি না। বলতেছে যে গতিটাকে যদি আমরা ঘন্টায় 5 কিলোমিটার বাড়ায় দেই, বেশি করে দেই, তাহলে এই জার্নি করতে 1 ঘন্টা কম সময় লাগবে। তো স্বাভাবিক ব্যাপার, আমি 360 কিলোমিটার পথ একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছিলাম, আপনি যদি আমার গতি আরও 5 কিলোমিটার পার আওয়ার বাড়ায় দেন, তাহলে আমার গন্তব্যে পৌঁছাতে ডেফিনেটলি কম সময় লাগবে। তো বলতেছে যে কম সময় কত, বলতেছে যে 1 ঘন্টা কম সময় লাগবে। তো জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে ট্রেনটার গতিবেগ কত এটা বের করেন। অর্থাৎ ওই 360 কিলোমিটার পথ মূলত ট্রেনটা কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল এটা আমাদের বের করতে হবে। দেখেন এই ধরনের প্রশ্ন ইকুয়েশন সাজায় সমাধান করা হচ্ছে সবচেয়ে বোকামি কাজ। ঠিক আছে, প্রিলিমিনারিতে আসলে যদি কেউ ইকুয়েশন সাজায় করে তাহলে মানে সে একটা বোকামি করবে। আমি ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয় এটা আমি দেখাচ্ছি, বাট আমরা ইকুয়েশন দিয়ে করবো না, আমরা জাস্ট অপশন টেস্ট করব। খেয়াল করে দেখেন, আমরা ধরে নিচ্ছি যে অরিজিনাল স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। অরিজিনাল স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে নতুন স্পিডটা কত, এই যে বলে দিচ্ছে যে গতিবেগ 5 বাড়ায় দিচ্ছেন, তাহলে নতুন স্পিডটা কত হবে, আপনি বলবেন যে এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার হবে। ওকে ফাইন। তাহলে স্বাভাবিকভাবে আমি যখন গতিবেগ আমার বেশি হবে তখন আমার কম সময় লাগবে। সো আমরা কি জানি, টাইম মানে আমরা কি জানি, আমরা যদি এই 1 ঘন্টাকে ইকুয়েট করতে চাই, অর্থাৎ টাইমকে যদি আমরা ইকুয়েট করতে চাই, তাহলে কি করতে হবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হবে। সো আমাদের ডিস্টেন্স তো জানা আছে যে আমার ডিস্টেন্স হচ্ছে 360 কিলোমিটার। এই 360 কিলোমিটার পথ যদি আমি এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যাই, তাহলে যত সময় লাগে, এই 360 কিলোমিটার পথ যদি আমি এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, তাহলে আমার কত কম সময় লাগবে। অর্থাৎ এই সময়ের চেয়ে এই সময়টা কত ঘন্টা কম লাগবে, এই যে প্রশ্নে বলে দিছে যে 1 ঘন্টা কম সময় লাগবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইকুয়েশন। এটা সলভ করলে আপনি উত্তর পাবেন, কিন্তু প্রিলিমিনারিতে এত সময় নেই ইকুয়েশন সলভ করার। আমরা কি করব, অপশন থেকে চুজ করব। কিরকম দেখেন, আমাকে বের করতে হবে অরিজিনাল স্পিড অর্থাৎ এক্স এর মান কত। সো আমি যদি ধরে নেই যে আমার এক্স এর মান হচ্ছে 30, তো ঠিক আছে, এক্স এর মান যদি 30 হয়, 360কে 30 দিয়ে ভাগ করেন, আবার 360কে 30-এর সাথে 5 যোগ করলে এই যে 35 হবে। তাহলে এখানে ভাগ করলে কি ভাগ মানে ভাগ করার পরে দুইটা ভাগফল বিয়োগ করলে কি 1 আসবে? কখনোই আসবে না। কারণ আপনি দেখেই বুঝতে পারতেছেন যে 35 দিয়ে সারা জীবন চেষ্টা করলেও 360কে আমি ভাগ করতে পারবো না। 35 দিয়ে 360কে কখনোই ভাগ করতে পারবো না, করলেও এখানে দশমিক সংখ্যা আসবে। সো অপশন এ দেখার সাথে আপনি বাদ দিতে পারবেন। সো অপশন একে বাদ দিলাম। ওকে ফাইন। এরপর আসেন অপশন বি নিয়ে কাজ করি। আমি যদি বলি যে এই অরিজিনাল স্পিড হচ্ছে আমার 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই যে 360কে 40 দিয়ে ভাগ করেন আর 40কে 5 বাড়ায় এই যে 45 করেন। তাহলে আপনি বলবেন যে শূন্য শূন্য কেটে দেন, 4 এটার ভিতরে যাবে 9 বার, বিয়োগ 9 এটার ভিতরে যাবে 40 বার, 9 এটার ভিতরে যাবে 5 বার, 5 এটার ভিতরে যাবে 8 বার। তাহলে এই যে 9 থেকে 8 বিয়োগ করলে আমার 1 আসতেছে। তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, প্রশ্নের সত্যতা স্যাটিসফাই করে, কারণ এখানে এই সময় আর এই সময়ের পার্থক্য 1 হওয়া লাগবে। তো আমার এখানে তো পার্থক্য 1 আসছে, তার মানে ওই ট্রেনটার অরিজিনাল গতিবেগ ছিল কত, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অরিজিনাল স্পিড কত, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এইভাবে খুব দ্রুত বের করতে পারবেন, তাছাড়া ইকুয়েশন সমাধান করতে গেলে 2 মিনিট লাগবে।
পরেরটাতে চলে যান 10 নম্বর। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে দ্য ইন্টারেস্ট চার্জড অন এ লোন ইজ পি পার টাকা 1000 ফর দ্য ফার্স্ট কোয়ার্টার and Q per taka 1000 for each month after the first quarter. How much interest will be charged for the first year on taka 10,000? বলা হচ্ছে যে প্রথম 3 মাসের জন্য 1000 টাকার জন্য আপনি পি টাকা ইন্টারেস্ট পাবেন। একটা মানুষের কাছ থেকে আপনি 10,000 টাকা ধার নিয়েছেন, তো সে আপনাকে শর্ত দিছে যে ভাই প্রথম 3 মাস 1,000 টাকার জন্য আমাকে পি টাকা সুদ দেওয়া লাগবে, আর পরবর্তী যেই 9 মাস থাকবে 1 বছরের জন্য তো দিছে, তো প্রথম 3 মাসে 1,000 টাকার উপরে পি টাকা এবং পরবর্তী 9 মাসে আপনাকে প্রতি 1,000 টাকার উপরে কিউ টাকা সুদ দিতে হবে। তো আপনাকে জিজ্ঞাসা করছে যে 1 বছর আপনার সুদের পরিমাণ কত হবে। খেয়াল করেন, আমরা যদি প্রথম 3 মাসের কথাটা আগে হিসাব করি যে প্রথম 3 মাসে আমি আসলে কত টাকা সুদ দিব, তাহলে আপনি বলবেন যে ভাইয়া প্রথম 3 মাসে 1,000 টাকার জন্য পি টাকা সুদ দেওয়া লাগবে। তার মানে 1,000 টাকার জন্য আমি সুদ দিব কত? পি টাকা। তাহলে আমি ধার নিছি কত? 10,000। তাহলে 10,000 টাকার জন্য আমাকে সুদ দিতে হবে কত? আপনি বলবেন যে পি ইন্টু 10,000 ডিভাইডেড হচ্ছে 1,000। 1 2 3 1 2 3, তাহলে প্রথম 3 মাসে 10,000 টাকার সুদ কত আসবে? এই যে 10 পি টাকা আসবে, 10 পি টাকা। এখন আসেন, যেহেতু 1 বছর, তাহলে প্রথম 3 মাস গেল। এখন আসেন পরবর্তী 9 মাস। পরবর্তী 9 মাসের সিনারিও কি বলতেছে যে পরবর্তী 9 মাসে 1,000 টাকার উপরে কিউ টাকা সুদ দেওয়া লাগবে। তার মানে 1,000 টাকার জন্য আমাকে সুদ দিতে হবে কত? কিউ টাকা, কিউ টাকা। এখন খেয়াল করেন, আমাকে বলেই দিচ্ছে অ্যান্ড কিউ পার টাকা 1,000 ফর ইচ মান্থ। ইচ মান্থ মানে প্রথম 1,000 টাকা, মানে পরবর্তী 9 মাসে প্রতি মাসে আপনাকে সুদ দিতে হবে 1,000 টাকায় কত? কিউ টাকা। মানে প্রথম 3 মাসে ঝামেলা করেনি যে প্রথম 3 মাসে 1,000 টাকায় পি টাকা, 10,000 টাকায় 10 পি, কিন্তু পরবর্তী 9 মাসে ঝামেলা আছে। ঝামেলা কি বলতেছে যে প্রতি মাসে, এই যে দেখেন, ইচ মান্থ আফটার দ্য ফার্স্ট কোয়ার্টার কিউ পার টাকা 1,000 ফর ইচ মান্থ আফটার দ্য ফার্স্ট কোয়ার্টার, মানে প্রথম 3 মাস পরে পরবর্তী 9 মাসের জন্য প্রতি মাসে 1,000 টাকার জন্য কিউ টাকা সুদ দেওয়া লাগবে। তাহলে 1,000 টাকার জন্য যদি কিউ টাকা সুদ দেওয়া লাগে, তাহলে আমার টোটাল কত টাকা সুদ নিছি আমি? 10,000 টাকা আমি সুদের উপরে নিছি। 10,000 টাকার জন্য আমি কত টাকা সুদ দিব? আপনি বলবেন যে 10,000 গুণন হচ্ছে কিউ ডিভাইডেড হচ্ছে 1,000, কিন্তু প্রতি মাসে ইচ মান্থ যেহেতু বলছে, তাহলে এই যে 9 মাস এখানে গুণ করে দিতে হবে। 9 মাস গুণ করে দিতে হবে, কারণ প্রতি মাসে, এই 9 মাসের প্রতি মাসে 1,000 টাকার জন্য কিউ টাকা। তাহলে 9 মাসের জন্য কত পাবেন আপনি? তাহলে এটার সাথে 9 গুণ দেওয়া লাগবে না? এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1 2 3 1 2 3, 9 10 90 কিউ টাকা হবে। 90 কিউ টাকা সুদ দিতে হবে আমাকে পরবর্তী 9 মাসের জন্য। তাহলে 1 বছরের টোটাল কত টাকা সুদ দিলেন আপনি? আপনি বলবেন যে ভাইয়া 10 পি প্লাস 90 কিউ, এটা হচ্ছে আমার টোটাল সুদের পরিমাণ। সেখান থেকে যদি আমরা 10 কে কমন নেই, তাহলে আমরা কত পাবো? পি প্লাস 9 কিউ পেয়ে যাব। এই যে দেখেন অপশনে লেখা আছে, অপশন বিতে, যে আপনার টোটাল সুদের পরিমাণ 10 ইন্টু পি প্লাস 9 কিউ টাকা। আসুন পরেরটাতে চলে যান, 11 নম্বর। 11তে বলা হচ্ছে যে এক্স sells an item to Y at a profit of 28% on each cost and Y sells the same item to Z at a loss of 25% on his cost.
এখানে এক্স হবে না, হ্যাঁ, এখানে একটু কারেকশন করে নিন তো। এখানে হবে হচ্ছে ওয়াই, যে ইফ ওয়াই দাস, ওয়াই হবে এখানে। যে ইফ ওয়াই দাস সোল্ড দ্য আইটেম টু জেড এ টাকা টু লেস দেন দ্য আইটেম টু এক্স, দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স। বলতেছে যে এক্স একটা জিনিস ওয়াই এর কাছে 28% লাভে বিক্রি করছে, ওয়াই আবার এই জিনিসটা জেটের কাছে 25% ক্ষতিতে বিক্রি করে। ঠিক আছে, তারপরে এখান থেকে মেইন খেলা শুরু, যে ইফ ওয়াই দাজ সোল্ড দ্য আইটেম টু জেড এ টাকা টু লেস দেন দ্য আইটেম টু এক্স। বলা হচ্ছে যে যদি ওয়াই এই জিনিসটা জেটের কাছে এক্স যত টাকা দিয়ে কিনেছিল তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করে, তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স। তাহলে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনেছিল। ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ না বুঝলে সমাধান করতে পারবেন না। আমি আবার বলে দিচ্ছি, যে ইফ ওয়াই দাজ সোল্ড দ্য আইটেম টু জেড এ টাকা টু লেস দেন দ্য আইটেম টু এক্স, মানে হচ্ছে যে যদি ওয়াই জিনিসটা জেটের কাছে এক্স যত টাকা দিয়ে কিনেছিল তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করে, তাহলে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনেছিল এটা বের করেন। দেখেন, এই ধরনের প্রশ্নে মানে হচ্ছে একটা জিনিস একজন আরেকজনের কাছে যখন বিক্রি করবে তখন আপনি প্রত্যেকের কস্ট প্রাইস ধরবেন, তাহলে হিসাব সহজে বের হবে। এখানে আমাদেরকে বলতেছে যে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা বের করো। সো আমরা জানি না, আমরা ধরেই নিচ্ছি যে এক্স জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে। 100 টাকা দিয়ে কিনে এইটা আবার ওয়াই এর কাছে বিক্রি করতেছে 28% প্রফিটে। তার মানে ওয়াই জিনিসটা কত টাকা দিয়ে কিনতেছে, 100 টাকার জিনিস 128 টাকা দিয়ে কিনতেছে। ওয়াই আবার এই জিনিসটা জেটের কাছে বিক্রি করতেছে কত টাকা দিয়ে, বলতেছে যে 25% ক্ষতিতে। তার মানে 100 টাকার 128 টাকার 25% মানে হচ্ছে 1/4 কত, 32 টাকা কমে। অর্থাৎ ওয়াই 128 টাকা দিয়ে কিনে 25% ক্ষতিতে, অর্থাৎ 32 টাকা কমে কত টাকায় বিক্রি করতেছে, 96 টাকায় বিক্রি করে দিচ্ছে জেটের কাছে। এখন প্রশ্নে বলতেছে যে যদি ওয়াই জিনিসটা জেটের কাছে এক্স যত টাকা দিয়ে কিনেছিল তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে, আর ওয়াই জেটের কাছে জিনিসটা বিক্রি করছে কয় টাকা দিয়ে, 96 টাকা দিয়ে। তার মানে এক্স যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে কত টাকা কম দামে বিক্রি করতেছে, এক্স যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করার কথা। কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে এক্স কিনছে 100 টাকা দিয়ে, আর এই 100 টাকার জিনিসটা ওয়াই জেটের কাছে বিক্রি করতেছে কত টাকা দিয়ে, এক্স যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে 4 টাকা কমে, অর্থাৎ 96 টাকায় বিক্রি করতেছে। তার মানে আমাদের স্ক্রিনে যেখানে 4 টাকা কমে বিক্রি করতেছে, প্রশ্নে বলা হচ্ছে কত টাকা কমে বিক্রি করবে, 2 টাকা কমে। তাহলে আমি বলতেই পারি আমাদের বোর্ডে যেটা 4 টাকা, প্রশ্নে সেটা 2 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স কত টাকা দিয়ে কিনছে, তাহলে এক্স জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে। 4-এর মান যদি 2 হয় তাহলে 100-র মান কত হবে, আপনি বলবেন যে 2 × 100 ডিভাইডেড 4, 4 এটার ভিতরে 25 বার, 25 আর 2 কত হবে 50। তার মানে এক্স জিনিসটা 50 টাকা দিয়ে কিনেছিল। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরেরটাতে চলে যান, 12 নম্বর।
দেখেন 12তে কি বলা হচ্ছে যে এ সেলসম্যান রিসিভস ডেইলি ওয়েজ অফ টাকা 250 and earns a commission of 15% on all sales he makes. How much taka worth of sales does he need to make an order to bring his total daily income of টাকা 1000? বলা হচ্ছে যে একজন সেলসম্যান প্রতিদিন 250 টাকা মজুরি পায় এবং সে যত টাকার জিনিস বিক্রি করবে তার উপরে 15% কমিশন পাবে। বলতেছে যে যদি তার প্রত্যেক দিনের আয় 1000 টাকা হয় বা 1000 টাকা প্রতিদিন ইনকাম করার জন্য কত টাকার জিনিস বিক্রি করা লাগবে। দেখেন সেলসম্যানদের একটা নির্দিষ্ট বেতন আছে, যে ওরা প্রতিদিন যদি দোকানে হাজিরা দেয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওরা স্যালারি পাবেই। ঠিক আছে, দোকানে বিক্রি হইল কি হইল না ডাজেন্ট ম্যাটার, কিন্তু সে দোকানে হাজিরা দিলেই একটা টাকা পাবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে। আর সে যত জিনিস বিক্রি করবে, যত টাকার জিনিস বিক্রি করবে তার উপরে কিন্তু কমিশন আছে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো শোরুমে ঢোকেন, বাটা বলেন, অ্যাপেক্স বলেন বা অন্যান্য মানে কাপড়ের যে কোনো ব্র্যান্ডের যে কোনো শোরুমে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন যে আপনি ঢোকার সাথেই 2-3 জন সেলসম্যান আপনার কাছে চলে আসে না, যে স্যার কি লাগবে কি লাগবে, 2-3 জন চলে আসে, তারপরে যে কোনো একজন আপনার সমস্ত কিছু কথাবার্তা শুনে বা আপনার প্রোডাক্ট এনে দেয়। সো 2-3 জন একসাথে আসার কারণ কি? একজন আসলেই তো হয়, 2-3 জন কেন আসে? কারণ হচ্ছে যে এই যে 2-3 জন আসতেছে, যে আপনি যার সঙ্গে কথা বলবেন বা যার কাছ থেকে প্রোডাক্ট নিবেন, সে আপনি যদি 10,000 টাকার একটা জিনিস কেনেন, ধরেন যে আপনি 10,000 টাকার একটা জুতা কিনলেন, তাহলে এই 10,000 টাকার জুতা কিনলে হয়তো কথার কথা বলতেছি সে হয়তো 2% কমিশন পাবে। ঠিক আছে, এই জন্য 2-3 জন দৌড়ে আসে। সো এখানেও প্রশ্নের সিনারিওটা সেম। বলা হচ্ছে যে আপনি দোকানে হাজিরা দিলে 250 টাকা, এইটা তো আপনি পাবেনই, 250 টাকা আপনি পাবেনই, পাশাপাশি আপনি এই যে 15% কমিশন পাবেন, 15% আপনাকে কমিশন দেওয়া হবে। তাহলে এই 250 টাকা আর এই যে 15% কমিশন, এইটা মিলে দৈনিক আপনার ইনকাম হয়ে যাবে কত? 1000 টাকা ইনকাম হয়ে যাবে, 1000 টাকা ইনকাম হবে। এখন আপনি বলবেন যে ভাইয়া এই যে আমি 15% কমিশন পাচ্ছি, এই 15%-এর মান কত? আপনি বলবেন, আমি বলবো যে এটা খুবই ইজি। আপনি যদি এই যে 15% কমিশন পাচ্ছেন এইটা টাকাই কত এইটা যদি বের করতে চান, তাহলে আপনি বলবেন যে 15% সমান সমান এই যে 1000 মাইনাস হচ্ছে 250। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 15% মানে হচ্ছে 750, তার মানে ডেইলি আমাকে 750 টাকা কমিশন পাইতে হবে। আমি যদি 1000 টাকা ইনকাম করতে চাই, ডেইলি 750 টাকা কমিশন পাওয়া লাগবে। এখন কথা হচ্ছে যে 750 টাকা কমিশন আপনি তখনই পাবেন যখন আপনার সেল 100% হবে। অর্থাৎ যদি আপনি 100 টাকার জিনিস বিক্রি করেন তাইলে 15 টাকা কমিশন পাবেন। তাহলে প্রশ্ন এটাই জানতে চাইছে যে আপনার দৈনিক সেল কত, দৈনিক সেল কত। তো দৈনিক আপনি যেটা সেল করেন সেটা হচ্ছে আপনার 100%। তো 15%-এর মান যদি 750 হয় তাহলে দৈনিক সেল হচ্ছে 100%। এই 100%-এর মান কত? এই যে 750 গুণন 100 ইজ ইকুয়াল টু 15। এটার ভিতরে যাবে 50 বার, 50 আর 100 গুণ হয়ে কত হয়ে যাবে? এই যে 5,000 টাকা হয়ে যাবে। তার মানে আপনার দৈনিক সেলের পরিমাণ কত? 5,000 টাকা হইলেই আপনি 1,000 টাকা ইনকাম করতে পারবেন। 5,000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে আসেন 13 নম্বর। 13তে কি বলা হচ্ছে যে এ ম্যানস ইনভেস্টমেন্ট ডাবলস ইন এভরি 5 years ইফ হি ইনভেস্টেড টাকা 5,000 ইন ইচ অফ দ্য ইয়ার্স 2010, 15, 20, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভড বাই হিম ইন 2025? বলা হচ্ছে যে একজন মানুষ মানে একজন মানুষের বিনিয়োগ প্রতি 5 বছর পর পর দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, একজন মানুষের বিনিয়োগ প্রতি 5 বছর পর পর দ্বিগুণ হয়ে যাবে এবং এই যে 2010, 15, 20 এই সালগুলোতে সে অতিরিক্ত আরও 5,000 টাকা করে বিনিয়োগ করবে।
প্রতি 5 বছর পর পর তার বিনিয়োগ দ্বিগুণ হবে, এবং এই 2010, 15, 20 এই সালগুলোতে সে অতিরিক্ত আরও 5,000 টাকা করে বিনিয়োগ করবে। তো জিজ্ঞাসা করছে যে 2025 সালে সে কত টাকা পাবে এই বিনিয়োগ থেকে, সে কত টাকা পাবে বা সে মোট কত টাকা বিনিয়োগ করবে। তো খেয়াল করেন, আমরা যদি 2010-এর সিনারিও তুলে ধরি, তাহলে ধরে নিচ্ছি যে 2010-এ তার বিনিয়োগ ছিল কত, 5,000। কারণ প্রশ্নে বলেই দিছে যে প্রত্যেক বছরে, মানে 2010, 15, 20-এর প্রত্যেক বছরে সে 5,000 টাকা বিনিয়োগ করবে। তাহলে 2010-এ 5,000 বিনিয়োগ করলো, 2015-তে কি হবে, এই যে 2010-এ 5,000 বিনিয়োগ করছে, এই বিনিয়োগটা প্রতি 5 বছর পর পর যেহেতু দ্বিগুণ হবে, তার মানে এই 5,000 টাকা কত হয়ে যাবে, 10,000 টাকা হয়ে যাবে। আর এই 2015 সালে সে অতিরিক্ত আরও 5,000 টাকা বিনিয়োগ করবে। তাহলে 2015-তে তার টোটাল বিনিয়োগ কত, এই যে 15,000 টাকা। এখন আসেন 2020-এ, 2020-এ এসে এই 15,000 টাকা আবার দ্বিগুণ হয়ে কত হয়ে যাবে, 30,000 টাকা হয়ে যাবে না, 30,000 টাকা হয়ে যাবে। এই 30,000 টাকার সাথে সে আরও 5,000 টাকা এখানে বিনিয়োগ করবে। তাহলে টোটাল বিনিয়োগ কত হয়ে যাবে 2020-এ, আপনি বলবেন যে 35,000 টাকা। এখন আসেন 2025-এ সে কত টাকা পাবে, যেহেতু প্রতি 5 বছর পর পর তার মানে বিনিয়োগ দ্বিগুণ হবে, তাহলে 2020-এ যেটা 35,000 ছিল, 2025-এ সেটা কত হবে, 35-এর দ্বিগুণ, অর্থাৎ এই যে 70,000 টাকা হয়ে যাবে। এই 70,000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আপনি বলতে পারেন যে কেন 75,000 নয়। 75,000 এই কারণে নয়, কারণ 2025 সালে আমি টাকায় উঠে নিব, ওখানে তো আর নতুন করে বিনিয়োগের দরকার নাই। ঠিক আছে, 5,000 টাকা বিনিয়োগ করবো শুধু 2010, 15, 20 এই 3টা সালে, আর 2025-এ তো আমি টাকা উইথড্রই করে নিচ্ছি। সো সঠিক উত্তর হচ্ছে 70,000। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন, এটা একটা ঝামেলার একটা প্রশ্ন। ঝামেলার প্রশ্ন মানে এই প্রশ্নগুলো আসলে বোঝানো খুব টাফ। ঠিক আছে, এগুলো আসলে নিজে রিয়েলাইজ করতে হয়। এই 14 নম্বরটা, এগুলো আসলে বোঝানোটা একটু টাফ হয়ে যাবে। দেখেন, 14 নম্বরে কি বলা হচ্ছে যে ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, দ্য ফাদার টুক 1/4 অফ দ্য কেক অ্যান্ড হ্যাড 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ ইচ অফ দ্য আদার মেম্বার্স হ্যাড, দ্য টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইজ। বলা হচ্ছে যে একটা পরিবারে একটা কেক নিয়ে আসা হলো। একটা পরিবারে বেশ কিছু মানুষজন আছে। ঠিক আছে, তো একটা কেক নিয়ে আসা হলো। তো এই কেক নিয়ে আসার পরে এই কেকের 4 ভাগের 1 ভাগ বাবা নিল। পরিবারের যিনি প্রধান কর্তা বাবা, ইনি এই পুরো কেকের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিল। কথা বুঝতে হবে। তাহলে পুরো কেকটা হচ্ছে, ধরেন আমি যদি চিন্তা করি যে এইটা হচ্ছে পুরো কেক, এটাকে যদি আমরা 4টা ভাগ করি, এই 4টা ভাগ করলাম, 4টা ভাগের ভিতরে এই ভাগটা বাবা নিয়ে নেবে, এই ভাগটা বাবা নিবে। তাহলে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ যদি বাবা নেয়, বলতেছে যে এই যে 4 ভাগের 1 ভাগ বাবা পাইলো, এই 1 ভাগটা মূলত 3 গুণের সমান। কাদের 3 গুণ, বলতেছে যে পরিবারের অন্যান্য সদস্যরা যা পায় তার 3 গুণের সমান। অর্থাৎ তাহলে আমি বলতে পারি যে এই যে বাবা 4 ভাগের 1 ভাগ পাচ্ছে, এই 1 সমান সমান যদি 3 হয়, তাহলে এই যে পুরো কেক হচ্ছে 4 ভাগ, এইটা কত হবে, আপনি বলবেন যে এই 4 সমান সমান হবে 3 4-এ 12 ভাগ বা 12 অংশ, 12 অংশ। তাহলে খেয়াল করে দেখেন, পুরো কেকটা হচ্ছে আমার 12 অংশ। তাহলে খেয়াল করি আমরা, 1 2 3 4, না এইভাবে হবে না, দাঁড়ান, wait, আমি আসলে যেভাবে বুঝাইতে যাচ্ছি আমি এইভাবে বুঝাই। তাহলে দেখেন, পুরো কেকটা হচ্ছে 12 12 ভাগ। এই 12 ভাগের ভিতরে 3 ভাগ পাইছে কে, বাবা পাইছে। বাকি থাকতেছে কত ভাগ, 9 ভাগ। তো এই 9টা ভাগ
কে কে পাবে? বলতেছে যে অন্যান্য যে সদস্যরা থাকবে তারা 1 অংশ করে পাবে। অন্যান্য সদস্যরা কত করে পাবে? 1 অংশ করে পাবে। কারণ অন্যান্য সদস্যরা 1 অংশ পাইছে দেখেই তো বাবা 3 অংশ পাইছে। কারণ প্রশ্নে বলেই দিছে যে বাবা অন্যান্য সদস্যদের চেয়ে 3 গুণ কেক পাবে। কি বলা হচ্ছে? যে অন্যান্য সদস্যরা যতটুকু কেক পাইছে বাবা পাবে তার 3 গুণ। তাহলে পুরো কেকটা যদি আমার 12 অংশ হয়, এই 12 অংশের মধ্যে বাবা যদি 3 অংশ পায় বা 3 গুণ পায়, তাহলে বাদ বাকি যেই 9 অংশ থাকবে এই 9 অংশ কারা পাবে? পরিবারের অন্যান্য সদস্যরা পাবে। এই 9 অংশের কত অংশ, মানে কতটুকু করে পাবে? আপনি বলবেন যে 1 1 করে পাবে, 1 অংশ 1 অংশ করে পাবে। তাহলে এই 9 অংশ যদি 1 1 করে কতজন পাবে? আপনি বলবেন যে 9 জন সদস্য পাবে। তাহলে পরিবারের অন্যান্য সদস্য 9 জন আর বাবা হচ্ছে 1 জন। তাহলে ওই পরিবারের টোটাল সদস্য কত? আপনি বলবেন যে বাবা 1 জন আর আরও বাদ বাকি আছে 9 জন। এই টোটাল হচ্ছে 10 জন সদস্য। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি আরেকবার একটু সাম আপ করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে একটা কেক আপনি নিয়ে আসছেন, একটা কেক নিয়ে এসে তার 4 ভাগের 1 ভাগ বাবা নিয়ে নিচ্ছে। তো বলতেছে যে বাবা যেই 1 ভাগ নিচ্ছে এইটা পরিবারের অন্যান্য সদস্যরা যতটুকু পায় তার 3 গুণের সমান। তার মানে বাবা যেখানে 1 অংশ পাইছে এইটা যদি 3 হয় তাহলে পুরো কেকটা কত অংশ হবে? আপনি বলবেন যে 3 4 12 অংশ হবে। তাহলে পুরো কেকটা 12 অংশ। তাহলে এই পুরো কেকটা যদি 12 অংশ হয়, এই 12 অংশের ভিতরে এই যে 3 অংশ কে পাইছে? বাবা পাইছে। তাহলে বাদ বাকি যেই 9 অংশ তারা কত করে পাবে? তো প্রশ্নে বলেই দিচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা যদি যা পাবে বাবা পাবে তার 3 গুণ। তার মানে পরিবারের অন্যান্য সদস্যরা যদি 1 অংশ করে পায়, বাবা পাইছে কত? 3 অংশ। তাহলে খেয়াল করেন 12 অংশের ভিতরে বাবা তো 3 অংশ নিয়েই নিছে, তাহলে বাকি আছে এই 9 অংশ। এই 9 অংশ কারা পাবে? পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের অন্যান্য সদস্যরা কতটুকু করে পাবে? আপনি বলবেন যে 1 করে পাবে। তাহলে এই 9 অংশ যদি অন্যান্য সদস্যরা যদি 1 অংশ করে পায়, তাহলে এই 9 অংশ কতজনকে দেওয়া যাবে? আপনি বলবেন যে 9 জনকে দেওয়া যাবে। তাহলে ওই পরিবারের লোক সংখ্যা কত? তখন আপনি বলবেন যে বাবা 1 জন আর এই যে বাদ বাকি আরো 9 জন। তাহলে টোটাল কত? এই যে 10 জন। তার মানে ওই পরিবারের টোটাল সদস্য হচ্ছে আমার 10 জন। বোঝা গেছে? এগুলো আসলে মানসিক দক্ষতা টাইপের, বুঝতে পারছেন? এগুলোতে আসলে মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো অন্যদেরকে বোঝানো খুবই টাফ। সো টাফ এই প্রশ্নগুলো বোঝানো। পরেরটাতে চলে যান, 15। দেখেন 15তে কি বলা হচ্ছে যে ইন 10 ইয়ার্স, 10 বছর পরে, এ উইল বি twice as old as B was 10 years ago. If A is now 9 years older than B, the present age of B is. এখানে বলা হচ্ছে যে 10 বছর পরে এর বয়স হবে 10 বছর পূর্বে বীর বয়স যা ছিল তার দ্বিগুণ। বর্তমানে এর বয়স বীর বয়সের চেয়ে 9 বছর বেশি হলে বীর বর্তমান বয়স কত? প্রশ্নটা বুঝতে হবে। বলা হচ্ছে যে বর্তমানে এর বয়স বীর বয়সের চেয়ে 9 বছর বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি যে বর্তমানে বীর বয়স যদি বছর হয়, তাহলে এর বয়স কত হবে? আপনি বলবেন যে 9 বছর বেশি হবে, অর্থাৎ A+9 হবে। এরপরে প্রশ্নের প্রথম শর্তে বলতেছে যে ইন 10 ইয়ার্স, 10 বছর পরে, বর্তমান থেকে 10 বছর পরে, এ উইল বি টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ বি ওয়াজ 10 ইয়ার্স এগো। 10 বছর পরে এর বয়সটা হবে বীর 10 বছর আগে যা বয়স ছিল তার দ্বিগুণ। তাহলে বীর 10 বছর আগে বয়স কত ছিল? আপনি বলবেন যে বীর বর্তমান বয়স যদি হয়, তাহলে 10 বছর আগে ছিল A-10। তাহলে এর বয়সটা কত হবে 10 বছর পরে? যেহেতু বলছে ইন 10 ইয়ার্স, 10 বছর পরে, তাহলে এর বর্তমান বয়স যদি A+9 হয়, তাহলে 10 বছর পরে কত হবে?
এ প্লাস 9 প্লাস 10, অর্থাৎ একবারে আমরা লিখতে পারি এখানে যে এ প্লাস 19 লিখতে পারি। তো এখানে তো এমনিতেই বির চেয়ে এর বয়স বেশি, সো আমরা যদি এখানে ইকুয়েট করতে চাই, তো এই যে 10 বছর পরে এর বয়সটা দ্বিগুণ হচ্ছে, সো এই দুইটাকে ইকুয়েট করতে চাইলে আমরা ওই 2 গুণটাকে বির বয়সের সাথে গুণ করে দিব, তাহলে দুইটা পাশ ইকুয়েট হয়ে যাবে। সো এখান থেকে আমরা বলতে পারি যে 2a-20 ইজ ইকুয়াল টু a+19। তাহলে 2a থেকে a বাদ দিলে শুধু a পাওয়া যাবে, 20 আর 19 যোগ করলে 39 পাওয়া যাবে। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে বীর বর্তমান বয়স কত, এখানে আমরা ধরে রাখছি যে বীর বর্তমান বয়স এ বছর, আর এর মান কত বেড়েছে 39, সো সঠিক উত্তর হচ্ছে 39, অপশন সি। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে, যে the mean of the data set of 1000 items is 5. From each item 3 is subtracted and then each number is multiplied by 2. The new mean will be. এখানে আমাদেরকে বলতেছে যে ভাই 1000টা সংখ্যা ধরে নেন, যে 1000টা সংখ্যা, 1000 সংখ্যার গড় হচ্ছে 5। তো আপনি প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 3 বিয়োগ করেন এবং প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 2কে গুণ করে দেন, তাহলে নতুন গড় কত হবে। এখানে দেখেন, এই জাস্ট আপনাকে কনফিউজড করার জন্য কত ধরনের চেষ্টা করছে, যে এখানে 1000টা সংখ্যার গড় হচ্ছে 5, 1000 সংখ্যার গড় 5, তো বলতেছে যে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই, বিয়োগ করার পরে ওই বিয়োগ ফলটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে নতুন গড় কত পাবো। সো এখানে মানে আজাইরা 1000 নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আপনি শুধু গড়টাকে নিয়ে চিন্তা করেন, যে আমার আগের গড় কত ছিল, 5 ছিল। তো আমাকে বলতেছে যে প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বিয়োগ করব, তার মানে আমি প্রত্যেকটা সংখ্যা নিয়ে আমি চিন্তা করব না, আমি জাস্ট শুধু একটা সংখ্যা অর্থাৎ গড়কে নিয়ে চিন্তা করব। যেহেতু আমার গড়ে চেঞ্জ আসবে, তো আমি জাস্ট গড়কে নিয়ে চিন্তা করব, যে আমার গড় আগে ছিল 5, এখন আমি যদি এই 5 থেকে 3কে বিয়োগ করে দেই, বিয়োগ করার পরে এইটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলেই তো আমার নতুন গড়টা কত সেটা পাবো। তো আপনি বলবেন যে 5 থেকে 3 বিয়োগ করলে 2, এই 2 এর সাথে 2 গুণ করলে কত পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। তার মানে নতুন গড় কত আসবে, 4 আসবে। এখন আপনি যদি বিস্তারিত করতে চান সেটাও করতে পারবেন, যে ভাই 1000 সংখ্যার গড় যদি 5 হয়, তাহলে 1000 সংখ্যার টোটাল কত হবে, আপনি বলবেন যে 5 গুণন 1000 ইজ ইকুয়াল টু 5000 হবে, 5000 হইল। এখন আপনাকে বলতেছে যে প্রত্যেকটা সংখ্যা থেকে আপনি 3 বিয়োগ করে দিবেন। তাহলে দেখেন, এই যে আপনার 1000 সংখ্যার টোটাল হচ্ছে কত, 5000। সো এখানে আপনার সংখ্যা আছে কতগুলা, 1000 সংখ্যা আছে। এই 1000 সংখ্যার প্রত্যেকটা থেকে যদি 3 গুণ করে দেন, তাহলে কত কমে যাবে, আপনি বলবেন যে 5000 থেকে 3000 বিয়োগ করলে 2000 হবে। অর্থাৎ আগে আমার টোটাল ছিল 5000, এখন আমার টোটাল কত, 2000, কারণ আমি প্রত্যেকটা সংখ্যা থেকে 3 বিয়োগ করে দিয়ে কত হয়েছে, 2000 হয়েছে। এখন বলতেছে যে আপনি যদি এখন প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করে দেন, তাহলে এখন প্রত্যেকটা সংখ্যা, এখন আমার 1000 সংখ্যার সমষ্টি হচ্ছে 2000, এখন এই প্রত্যেকটা সংখ্যা মানে হচ্ছে এই 1000 সংখ্যার সাথে যদি আমি আবার 2 গুণ করে দিই, তাহলে আমার সমষ্টি কত হবে, আপনি বলবেন যে 4000 হবে। তাহলে আপনার নতুন গড় কত হবে, আপনি বলবেন যে 1000 সংখ্যার সমষ্টি হচ্ছে 4000, তাহলে গড় কত হবে, 1000 দিয়ে 4000কে ভাগ করলে এই যে 4 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেও করা যায়, বাট এটা জাস্ট একটা টাইম কনজিউমিং বিষয়। কিন্তু আপনি জাস্ট একটা শুধুমাত্র গড়কে নিয়ে চিন্তা করেন, যেহেতু আমাকে বলে দিছে যে নতুন গড়টা কত হবে, সো আমি যদি গড় দেখেই বলে দিতে পারি যে এটা কত হবে, তাহলে তো আমার এত হিসাব করার দরকার নাই। কারণ পুরো জিনিসের চেঞ্জ তখনই হবে, মানে পুরো জিনিসের চেঞ্জ হচ্ছে, তার মানে কি গড়ও চেঞ্জ হয়ে যাবে। সো শুধু গড়কে নিয়েই ভাবি, যে আগে গড় ছিল 5, এখান থেকে 3 মাইনাস করব, 2 গুণ করব, গুণফল তাহলে কত আসবে, এই যে 4 আসবে, তার মানে নতুন গড় 4 হয়ে যাবে। ঠিক আছে, এখন যে যেভাবে করেন।
আপনাদের একদিন একটু বেশি পড়তে হবে। বেশি পড়তে হবে মানে কি, যেই সমস্যাটা দাঁড়াচ্ছে, 2015 সালে বাংলাদেশ ব্যাংকের অফিসারে মাত্র 10টা ম্যাথ কোয়েশ্চেন আসছে। এখন এই 10টাকে আমি কারোর সাথে মিলাইতে পারতেছি না যে এই 10টা আমি কার সাথে বলবো, কারণ 2022-23-এ 20টা করে ম্যাথ দিছে। একদিন একটু বেশি পড়তে হবে, মানে 30টা করে ম্যাথ তো আমরা গতকালকেও সমাধান করছি, আর 30টা ম্যাথ সমাধান করা আহামরি তেমন কঠিন কোনো বিষয় হবে বলে আমি মনে করি না। সো নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে আমরা 30টা ম্যাথ করব। ঠিক আছে, কারণ 2015 সালে যে 10টা ম্যাথ আসছে এগুলো একদম সহজ ম্যাথ, 10টা ম্যাথ করতে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে, তাছাড়া 10টা ম্যাথের জন্য একটা আলাদা একটা ক্লাস দেওয়া মানে কঠিন। এমনিতেই ক্লাসের সময় আমি এমনিতেই খুব ধীরে যাচ্ছি। আমি মানে স্পেসিফিকলি যদি বলতাম, এর আগের ব্যাচে আমি ক্লাস শেষ করে দিয়েছিলাম মাত্র 18টা কি 19টা ক্লাস নিয়েছিলাম, 18 কি 19টা, 2022 সালে। সেখানে আজকে আমাদের 12 নম্বর ক্লাস চলতেছে। আমি চাইলে আরও আর্লি শেষ করে দিতে পারি। ঠিক আছে, মানে বেশি বেশি করে পড়ায়, যেহেতু আপনাদের পরীক্ষার দেরি হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি একটু স্লো যাচ্ছি যাতে আপনি মানে একটু ধীরে যাইতে পারেন। 17 নম্বরে চলে যান। তাছাড়া দেখেন প্রশ্ন কিন্তু সহজ, প্রশ্ন কিন্তু মানে কঠিন প্রশ্ন নাই বললেই চলে, সবগুলো প্রশ্নই সহজ। 17তে বলা হচ্ছে যে এ ন্যাচারাল নাম্বার হোয়েন ইনক্রিজড বাই 12 ইকুয়ালস টু 160 টাইমস রেসিপ্রোকাল দ্য নাম্বার ইজ। বলতেছে যে ভাই, একটা স্বাভাবিক সংখ্যাকে মানে একটা স্বাভাবিক সংখ্যাকে যদি আপনি 12 বৃদ্ধি করে দেন, মূল কথা একটা স্বাভাবিক সংখ্যার সাথে যদি আপনি 12 যোগ করে দেন, তাহলে মানে ফলাফল হিসেবে কত পাবেন? ওই স্বাভাবিক সংখ্যার রেসিপ্রোকেলের 160 গুণ। তো জিজ্ঞাসা করতে যে সংখ্যাটা কত। সো আমি যদি ধরে নেই যে আমার সেই সংখ্যাটা হচ্ছে এন, সংখ্যাটা আমার কত এন, এই এন এর সাথে যদি আমি 12কে যোগ করি তাহলে যোগফল কত পাবো? বলতেছে যে 160 টাইমস, 160 টাইমস অফ রেসিপ্রোকেল। রেসিপ্রোকেল মানে কত? এই যে এন এর বিপরীত মানে হচ্ছে 1/n পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? এন এদের সাথে গুণ হয়ে এন স্কোয়ার হবে প্লাস 12n হবে ইজ ইকুয়াল টু 160 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এন স্কোয়ার প্লাস 12n মাইনাস 160 ইজ ইকুয়াল টু কত? 0। তাই না? 8 20 160, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে মিডল টার্ম করি যে এন স্কোয়ার প্লাস 20n মাইনাস 8n মাইনাস 160 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে n কমন নিলে n প্লাস 20 মাইনাস 8 n প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n প্লাস 20 ইন্টু n মাইনাস 8 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে n সমান সমান 8 হবে, কারণ এই যে n সমান সমান -20 এটা গ্রহণযোগ্য না। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে সংখ্যাটা কত, তাহলে n এর পজিটিভ ভ্যালুটাই আমরা নিব, যে n এর ভ্যালু বের হয়েছে 8, তার মানে সঠিক উত্তর কত হবে? 8 হবে। পরেরটাতে চলে যান, 18 নম্বর। আঠারোতে কি বলা হচ্ছে যে দ্য মেজারমেন্ট অফ রেক্ট্যাঙ্গেল ইজ 16 ফিট বাই 12 ফিট, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট সার্কেল দ্যাট ক্যান কাভার দিস রেক্ট্যাঙ্গেল ইন্টায়ারলি সো দ্যাট নো পার্ট অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ আউটসাইড দ্য সার্কেল। বলতেছে যে ভাই, আমি এখানে একটা চিত্র আঁকে, হ্যাঁ, এটা ধরে নেন যে একটা সার্কেল। ঠিক আছে, এই সার্কেল বা এই বৃত্তর মধ্যে একটা কি আছে? আয়তক্ষেত্র আছে, যার কোনো অংশ বৃত্তের বাইরে নাই। ঠিক
ঠিক আছে, অর্থাৎ এই বৃত্তের মধ্যেই আমার একটা, আরে বাবা, এই বৃত্তের মধ্যেই আমার একটা আয়তক্ষেত্র আছে এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এই যে 16 ফিট। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট আর প্রস্থ কত, এই যে বলতেছে যে প্রস্থ হচ্ছে আমার 12 ফিট। আমাকে বলতেছে যে এই বৃত্তের মধ্যে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 16, প্রস্থ 12, এবং আমাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্মলেস্ট সার্কেল। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত, এটা আমাকে বের করা লাগবে। আমি ধরে নিচ্ছি ভাই, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে এই যে এই বৃত্ত মানে এইটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি কি লাগবে? আপনি বলবেন যে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে আমার ব্যাসার্ধ লাগবে, এই বৃত্তের ব্যাসার্ধ কত। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ব্যাসার্ধ কেমনে বের করব, এখন ব্যাসার্ধ কেমনে বের করব? সহজ হিসাব, আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে এইটা আমার কি, বৃত্তের কেন্দ্র যদি হয় তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এইটা হচ্ছে আর। আবার এখান থেকে এই কেন্দ্র থেকে যদি এই পর্যন্ত আমি আরেকটা রেখা টানি, আপনি বলবেন যে এইটাও হচ্ছে আপনার ব্যাসার্ধ হবে। তার মানে এই যে কর্ণটা আমি আঁকলাম, এই যে কর্ণটা, অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত যেটা আঁকলাম, আপনি বলবেন যে তো ভাইয়া এইটা তো তাহলে আপনার এই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরছেন যে এখানে এই প্রশ্নে যেইটা আয়তক্ষেত্রের কর্ণ, এই যে ডায়াগোনাল, ডায়াগোনাল অফ rectangle is equal to diameter of circle, diameter of circle। অর্থাৎ এখানে যেইটাকে আমরা এই আয়তক্ষেত্রের কর্ণ বলতেছি, ঠিক সেম ভাবে এইটাকে আমরা এই বৃত্তের ব্যাসও বলতে পারি, বৃত্তের ব্যাসও বলতে পারি। কারণ এখানে যেটা রিক্ট্যাঙ্গেলের কর্ণ, সেটাই আমার কি বৃত্তের ব্যাস হবে। আর বৃত্তের ব্যাস বের করতে পারলে সেখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবো। এখন আপনি বলবেন যে ভাইয়া এই আয়তক্ষেত্রের কর্ণ কেমনে বের করা লাগে? এটার সূত্র হচ্ছে স্কোয়ার রুট, এই যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য তো দেওয়াই আছে, কত দেওয়া আছে? আপনি বলবেন যে 16। প্রস্থ কত দেওয়া আছে? আপনি বলবেন যে 12। তাহলে 16-র উপরে স্কোয়ার করলে কত পাওয়া যাবে? 256 পাওয়া যাবে। 12-র উপরে স্কোয়ার করলে 144 পাওয়া যাবে। 256 আর 144 যোগ করে দিলে কত পাবো? এই যে 400 পাবো। 400-র উপরে স্কোয়ার রুট করলে আমরা কত পাবো? 20 পাবো। তাহলে এই যে ডায়ামিটার অফ সার্কেল, ডায়ামিটার অফ সার্কেল কত? ডায়ামিটার অফ সার্কেল কত বেরোচ্ছে? 20 বেরোচ্ছে না? বৃত্তের যে ডায়ামিটার বা ব্যাস, সেটা আমার কত বেরোচ্ছে? 20 বেরোচ্ছে। কারণ যেইটা আমার আয়তক্ষেত্রের কর্ণ সেটাই আমার বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ কত? আপনি বলবেন যে তাহলে ব্যাসার্ধটা হবে বৃত্তের ব্যাস যা তার অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কত? 20-এর অর্ধেক কত? এই যে 10। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? আপনি বলবেন যে পাই আর স্কোয়ার। তাহলে এই আর এর মান যদি 10 হয়, তার মানে 10-এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কত লিখতে পারি? 100 পাই লিখতে পারি না? যে এই বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে 100 পাই। এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? 100 পাই হবে। এটাই উত্তর। দেখেন তো আছে নাকি? হ্যাঁ আছে, এই যে 100 পাই স্কোয়ার ফিট, অপশন বি। যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই স্কোয়ার ফিট।
পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ 200 মিটার্স, দ্য ব্রেথ ইজ 3/7 পার্ট অফ দ্য লেংথ, হোয়াট ইজ দ্য লেংথ। সহজ জিনিস, আমি বারবারই আপনাদেরকে কিন্তু বলতেছি প্রথম থেকেই যে জ্যামিতি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশ ব্যাংকে জ্যামিতির কোনো প্রশ্ন আসলে হয় সেটা আয়তক্ষেত্র রিলেটেড হবে, না হলে বর্গক্ষেত্র রিলেটেড হবে। মানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে প্রশ্ন হবেই হবে, মিস নাই, সেটা প্রিলি হোক আর লিখিত হোক। দেখেন এই 18 নাম্বারও আয়তক্ষেত্র রিলেটেড, 19 নাম্বারও একদম পিওর আয়তক্ষেত্র রিলেটেড। ঠিক আছে, সো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্বন্ধে প্রপার ভালো ধারণা রাখতে হবে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্বন্ধে ভালো ধারণা থাকলে মেনসুরেশনে যেও কোনো ঝামেলা হবে না, অর্থাৎ পরিমিতিতে যে কোনো ঝামেলা হবে না, কারণ পরিমিতি মানেই হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা, বাগান, পুকুর, মাঠ, এইগুলা নিয়ে। ঠিক আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 200 মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ হবে দৈর্ঘ্যের 7/3 সো আমরা এর আগেও কোনো একটা ক্লাসে বলছিলাম যে এই অফ প্রিপোজিশন যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। সেখানে এই অফ প্রিপোজিশন যুক্ত আছে এই দৈর্ঘ্যের সাথে, তার মানে এই 7 হচ্ছে এখানে লেংথ, আর এই প্রস্থটা কত হবে, এই যে 3 হবে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লেংথ, তাহলে লেংথ কত। আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পরিসীমা কত দেওয়া আছে, 200 দেওয়া আছে। তাহলে এই যে দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে 7, প্রস্থ কত 3, সমান সমান কত, এই যে 200। তাহলে 7 3 কত 10, 10 সমান সমান কত লিখতে পারি, 100 লিখতে পারি, তাই না। তাহলে 10 সমান সমান যদি 100 হয়, 1 সমান সমান কত হবে, 10 হবে। তো জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত সেটা বের করো। সো এখানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত 7, মানে আমরা ধরে নিচ্ছি যে 7 হচ্ছে আপনার অ্যাকচুয়াল দৈর্ঘ্য, মানে ধরে নিচ্ছি যে 7 হচ্ছে আপনার দৈর্ঘ্য, তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত হবে, আপনি বলবেন যে 7 ইন্টু 10 অর্থাৎ 70 মিটার হয়ে যাবে। 70 মিটার হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। সে লাস্ট ম্যাথ দেখেন আজকের 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে ইন দ্য ফিগার ডিই ইজ প্যারালাল টু বিসি, অর্থাৎ এই ডিইটা, এই ডিই আর হচ্ছে বিসি, এই দুইটা হচ্ছে সমান। ইফ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এডিই ইজ হাফ দ্যাট অফ ট্রাপিজয়েড ডিইসিবি, হোয়াট ইজ দ্য রেশিও অফ এই টু এসি। থেলস থিওরেম। দেখেন সহজ ভাষায় বলি, যে প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে এই ডিই বাহু আর হচ্ছে বিসি বাহু সমান। ডিই আর বিসি বাহু যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এখানে সিমিলার ট্রায়াঙ্গেলের বিষয় আছে। এখানে আপনারা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন, দুইটা ত্রিভুজ। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ ডিই, এইটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এবং আরেকটা ত্রিভুজ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বড় ত্রিভুজ, যেটাকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বিসি। ঠিক আছে, সো এখানে ডিই আর বিসি বাহু যেহেতু সমান, তাহলে বলতে পারি যে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি এই দুইটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এবং এইভাবে বলা যায় যে ডি আর বিসি বাহু যেহেতু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। আর এদের কমন একটা কোণ আছে, সেটা হচ্ছে এ। তো এখানে খেয়াল করেন, আমাকে বের করতে বলতেছে কি যে এই ইস টু এসি কত, অর্থাৎ এই আর এসির অনুপাতটা কত। খেয়াল করেন এই সিমিলার ট্রায়াঙ্গেলের এই এরিয়ার সাথে এখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল পাইছে, একটা হচ্ছে ত্রিভুজ এডি আর একটা হচ্ছে ত্রিভুজ এবিসি। এই সিমিলার ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং যে সাইড, এইটার সাথে এরিয়ার একটা সম্পর্ক আছে, মানে এই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, এই যে আমার ছোট ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এডিই, এই ত্রিভুজ এডিইর করেসপন্ডিং সাইড কোনটা, এই যে এই এই বাহুটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার। ঠিক আছে, আবার এই যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসির করেসপন্ডিং সাইড কোনটা, এই যে এসি বাহুটা, এসি বাহু। তাহলে এই যে এরিয়ার সাথে এই বাহুটার সম্পর্ক কি, এই যে এস স্কোয়ার। ঠিক আছে,
এখন খেয়াল করেন, প্রশ্ন আমাকে বলে দিচ্ছে যে এই যে ত্রিভুজ এডিই, এইটার ক্ষেত্রফল কত হবে, এই যে ট্রাপিজয়েড আছে বা একটা ট্রাপিজিয়াম আছে ডিইসিবি, এইটার অর্ধেক, অর্থাৎ এই যে ডিইবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি 2 হয়, তাহলে এই যে ছোট ত্রিভুজটা এডি, এইটার ক্ষেত্রফল কত হবে, 1 হবে। 1 হবে। তাহলে আমি বলতেই পারি যে এই যে ত্রিভুজ এডি, এইটার ক্ষেত্রফল কত, 1। আর এই যে ত্রিভুজ এবিসি অর্থাৎ বড় ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল কত হবে, আপনি বলবেন যে 2 আর 1 পুরোটা মিলেই তো বড় ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এই যে 3 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এই ডিভাইডেড এসি সমান সমান কত, স্কোয়ার তুলে দিলাম কারণ এটাকে আমরা স্কোয়ার রুট করবো, এখানে আলাদা করে লিখি যে এখানে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা কত পাবো, এই যে স্কোয়ার রুট 1 ডিভাইডেড স্কোয়ার রুট 3, তাহলে এই যে এই টু এসি, এই যে এই ডিভাইডেড এসি সমান সমান কত, 1-এর উপরে স্কোয়ার রুটই করেন আর যাই করেন ওই একই হবে। আর রুট 3 মানে কত, এই যে রুট 3। তো জিজ্ঞাসা করছে যে এই টু এসি অর্থাৎ এই যে এই অনুপাত এসি সমান সমান কত হবে, এই যে 1 অনুপাত রুট 3 হবে। বোঝা গেছে ভাই? ভাই করেসপন্ডিং সাইড মানে হচ্ছে অনুরূপ বাহু বা একই বাহু, ঠিক আছে? মানে এটার একদম প্রপার বাংলাটা আমরা মানে আমি জানি না আসলে, ঠিক আছে? অনুরূপ বাহু বা এই টাইপের কিছু, যেমন এখানে যদি আমি বলি যে দেখেন এই যে ত্রিভুজ এডি, এইটার বাহু এইটা, আবার ত্রিভুজ এসিই এবিসি, এইটার বাহু এইটা, তার মানে কি দুইটা ত্রিভুজের বাহু সেম না বা অনুরূপ না, এই জন্য আমরা এটাকে করেসপন্ডিং বলি, করেসপন্ডিং সাইড বলি বা অনুরূপ বাহু। করেসপন্ডিং এর যে বাংলাটা প্রপার যে বাংলা, এটা হচ্ছে আপনার অনুরূপ বা এই টাইপের কোনো কিছু একটা, ঠিক আছে? আমি একদম বাংলাটা আমি বলতে পারলাম না, ঠিক আছে? বা অনুরূপ বা এই টাইপের কিছু একটা। অনুরূপ বাহু বলতে পারেন, ঠিক আছে? কারণ দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এডিই ডিই বিসি, প্রশ্নে কি বলতেছে একটু বোঝেন। এই যে ডিই বাহু আর এই বিসি বাহু এই দুইটা সমান হবে, মানে হচ্ছে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। এই বাহু আর এই বাহু সমান হওয়া মানে কি জানেন, এখানে আপনারা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন না, একটা হচ্ছে ত্রিভুজ এডিই দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে ত্রিভুজ এ বিসি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা বড় আর একটা ছোট। তার মানে এই যে ডি আর বিসি বাহু সমান হওয়া মানে হচ্ছে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, ঠিক আছে? সো যদি সমান হয় তার মানে বোঝা যাচ্ছে যে এটা সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল। তো এই সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে এরিয়া, তাহলে এখানে ট্রায়াঙ্গেল কয়টা, দুইটা, একটা হচ্ছে ত্রিভুজ এডিই, এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো এই সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে এদের বাহুর একটা সম্পর্ক আছে, বাহু মানে হচ্ছে এই যে সাইডের একটা সম্পর্ক আছে। তো এই সাইডটাই ওরা নির্ণয় করতে বলতেছে যে এই যে এডিই ত্রিভুজের যে করেসপন্ডিং সাইডটা বা অনুরূপ মানে এই যে বাহুটা এটা কত, এই, তাহলে আমরা বলতে পারি যে এই যে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা, এটা সমান সমান আমরা বলতে পারি যে এ স্কোয়ার, ঠিক আছে? আবার আরেকটা এখানে ত্রিভুজ দেখা যাচ্ছে বড়টা, ত্রিভুজ এবিসি, এইটার করেসপন্ডিং সাইড কোনটা, এই যে এসি এই বাহুটা, তাহলে এই যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান সমান আমরা বলতে পারি যে এসি স্কোয়ার, ঠিক আছে? এখন আসেন ক্ষেত্রফলের বিষয়ে, প্রশ্নে বলেই দিচ্ছে
যে এই যে ডিইসিবি এটা একটা ট্রাপিজিয়ামের মতো হয়েছে। সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যত হবে এই ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল হবে তার অর্ধেক। তো এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে যদি আমরা 2 ধরি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে কত ধরতে হবে? 2 এর অর্ধেক বা 1 ধরতে হবে, তাই না? তার মানে এই যে ত্রিভুজ এডি এটার ক্ষেত্রফল কত? 1। আর পুরো ত্রিভুজ অর্থাৎ বড় ত্রিভুজটা এবিসির ক্ষেত্রফল কত? আপনি বলবেন যে দুইও এই এবিসি ত্রিভুজের মধ্যে, একই এবিসি ত্রিভুজের মধ্যে, তাহলে এই দুইটার যোগফল কত? সেটাই হচ্ছে আপনার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। সেটা কত? 3। এখন খেয়াল করে দেখেন, আমি যদি এইটার উপরে স্কোয়ার রুট করি, এইটার উপরে স্কোয়ার রুট করি, তাহলে কি হবে? এই ডিভাইডেড এসি হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? √1 ডিভাইডেড √3 হয়ে যাবে। তাহলে আপনি বলবেন যে √1-এর উপরে, মানে 1-এর উপরে রুট করলে আপনি 1-ই পাবেন, আর 3-এর উপরে রুট করলে এই যে √3 পাওয়া যাবে। তো প্রশ্নে তো এটাই বলতেছে যে এ ডিভাইডেড এসি সমান সমান কত। দেখেন এটা মূলত একটা থিওরেম আছে, এই থিওরেমের নাম হচ্ছে থেলস থিওরেম। এটা প্রুফ করতে গেলে আরও আধা ঘন্টা সময় লাগবে, আমি চাচ্ছি না যে ওটা এখন প্রুফ করি আপনাদের সামনে। বুঝতে পারছেন? ওইটা প্রুফ করতে পারলে বিষয়গুলো আরো একদম ক্লিয়ার হয়ে যেত, কিন্তু আসলে ওইটা অনেক মানে ঝামেলার, আরো আধা ঘন্টা সময় লাগবে ওই ওই থিওরি প্রুফ করতে। এই প্রশ্নটা অনেকবারই আসছে, বিশেষ পরীক্ষাতে ওই প্রশ্নটা আসছে। আমাদের নেক্সট ক্লাস আবার কবে? আজকে কি বার গেল? সোমবার, বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার শুক্রবারে আমরা আশা করি ইয়ে শেষ করতে পারবো, মানে বাংলাদেশ ব্যাংকের অফিসার এবং ক্যাশ অফিসারের যে প্রথম, আর আছেই হচ্ছে আপনার 2015-এর একটা, 2023-এর একটা অফিসার, আর একটা হচ্ছে ক্যাশ অফিসার, অর্থাৎ 3টা। অর্থাৎ এই সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গুলো শেষ হয়ে যাবে। আমরা আবার নেক্সট উইক থেকে ইয়ে ধরতে পারবো, মানে কি বলে, কম্বাইন্ড ব্যাংকের অফিসার ক্যাশেট গুলো ধরতে পারবো নেক্সট উইক থেকে। সো এগুলো আরো সহজ, ওইগুলো একটু সহজ লাগবে। তারপরে আমরা বেসরকারি ব্যাংকের গুলো ধরতে পারবো। বেসরকারি ব্যাংকে একটু আমরা প্রেশার নেব, ঠিক আছে? কারণ বেসরকারি ব্যাংকে সবগুলোতে 20টা বা 25টা করে প্রশ্ন দেয়নি, কোনোটাতে 8টা, কোনোটাতে 10টা, কোনোটাতে 12টা করে প্রশ্ন দেওয়া আছে। সো আমরা 3-4টা একসাথে পড়ার চেষ্টা করব, মানে মিনিমাম 30টা করে সমাধান করবো, তাছাড়া কোর্স শেষ হতে দেখি দেরি হয়ে যাচ্ছে। আমরা এটা এই কোর্সটা রোজার আগে উঠাইতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।